আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক। বাংলাদেশের চিকিৎসকদের জন্য এক্সক্লুসিভ এডুকেশন এইড আয়োজিত স্পেশাল জিপি কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ডায়াগনোসিস অফ ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আপনি যে ডিসিপ্লিনের চিকিৎসকই হন না কেন, অবশ্যই আপনি আপনার জীবনে ডায়াবেটিসের পেশেন্ট ফেস করবেন, এবং এটার ডায়াগনোসিসটা ক্লিন কাট জানা খুবই জরুরি। বিভিন্ন কারণে বর্তমান সময়ে প্রি ডায়াবেটিসের গুরুত্ব বাড়ছে, জেস্টেশনাল ডায়াবেটিসের গুরুত্ব বাড়ছে। সো এটা সম্পর্কেও আমাদের ক্লিয়ার আইডিয়া থাকাটা জরুরি, যেটা আমাদের অনেকেরই নাই। আমরা কখন একটা ডায়াবেটিসের সাসপেক্টেড পেশেন্টকে স্ক্রিনিং করব, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, এবং আমাদের পরবর্তী অ্যাপ্রোচ কি হবে, সেটা জানার জন্য আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ ডায়াবেটিস ডায়াগনোসিস নিয়ে আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করবো বাকিদের যুক্ত হওয়ার জন্য। আর যারা আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান, আমরা শুধুমাত্র মেইল অ্যাড্রেস যারা কমেন্ট করবে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পিডিএফটি পাঠিয়ে দিতে পারবো। তাই আমাদের পেজের কমেন্ট বক্সে মেইল অ্যাড্রেসটি কমেন্ট করে জানিয়ে দিন। আমরা একটু ওয়েট করবো বাকিদের যুক্ত হওয়ার জন্য। আমরা একটু ওয়েট করবো বাকিদের যুক্ত হওয়ার জন্য। আজকে ক্লাসের পিডিএফটি যারা পেতে চান, একটু কষ্ট করে মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা একটু ওয়েট করবো বাকিদের যুক্ত হওয়ার জন্য, তারপরে পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। দৃষ্টি দাস, প্রাপ্তি সরকার মেইল অ্যাড্রেস কমেন্ট করেছেন। আমাদের আজকে ক্লাসের পিডিএফটা দ্রুততম সময় পাওয়ার জন্য আপনার মেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দিন। আর ক্লাসের পরপরই উইথিন 30 মিনিটস টু 1 আওয়ার আমরা মেইলের মাধ্যমে দ্রুততম সময় আপনাদেরকে আজকে ক্লাসের পিডিএফটি পাঠিয়ে দিই।
আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আহ বেশ কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি। তরিকুল প্রধান, বকুল, মেহেদি হাসান, রুবায়েত হোসাইন, লায়লা আমিন, সামিয়া রাজি, ডক্টর আয়েশা, রুবায়েত হোসাইন আবার কমেন্ট করেছেন। ক্লাস কি রেকর্ডেড থাকবে? আমরা আসলে এই ধরনের ক্লাস খুব বেশি রেকর্ডেড রাখতে পারি না, কারণ এই ক্লাসগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোয়াক যারা আছে তারা অনেক ক্ষেত্রে এই ক্লাসগুলো ইউজ করে। সো তারপর আমরা চেষ্টা করবো আপনাদের জন্য যতক্ষণ যতক্ষণ সম্ভব রেকর্ডেড রাখা যায়। আচ্ছা, আমি আবারও বলছি, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ডায়াগনোসিস। হ্যাঁ, আমরা এই ক্লাসের পরে যাতে খুব কনফিডেন্টলি এই জিনিসগুলো ডায়াগনোসিস করতে পারি, অন্তত এই তিনটা সিনড্রোম, এটাই আমাদের আজকে ক্লাসের টার্গেট হবে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করব বাকিদের যুক্ত হওয়ার জন্য। আমরা একটু ওয়েট করবো, একটু ধৈর্য ধরবো, 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু হয়ে যাবে। যারা মেইল অ্যাড্রেস কমেন্ট করেছেন ক্লাসের পরপরই তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আজকে ক্লাসের পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমরা ডায়াবেটিসের ডায়াগনোসিসটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার থাকে না। প্রি ডায়াবেটিস স্পেশালি আমাদের মধ্যে কনফিউশন হয়, কখন আমি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া বলবো, কখন আমি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলবো। এছাড়া জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেহেতু নর্মাল ডায়াবেটিস ডায়াগনোসিসের যে কাট অফ ভ্যালু আছে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে কাট অফ ভ্যালুটা আলাদা। সো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসও আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় ডায়াগনোসিস। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে, যে কোনো ডিজিজ আমরা শুরু করব সিমটম দিয়ে বা হিস্ট্রি দিয়ে। হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিসের কিছু কমন সিমটমস আছে, এগুলো আমরা কম বেশি সবাই জানি। আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে, যে সিমটমগুলা পেশেন্ট নিয়ে আসে, এই সিমটমগুলা আমরা ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং পেশেন্টের ভাষায় বোঝার চেষ্টা করব। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিস কিন্তু অনেক ক্ষেত্রে এসিমটোমেটিকও হতে পারে। ডায়াবেটিসের বাংলা রোগ হচ্ছে বহুমূত্র, তাই না? এই জন্য ডায়াবেটিসের মোটামুটি একটা কমন সিমটম হচ্ছে পলিইউরিয়া, মানে বারবার প্রস্রাব হওয়া। হ্যাঁ, তাহলে বহুমূত্র, এটা থেকে আমরা মনে রাখতে পারি পেশেন্টের ঘন ঘন প্রস্রাব হবে। তারপরের
আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে নকচিউরিয়া। নকচিউরিয়া মানে কি? পেশেন্ট রাতের বেলা বারবার ঘুম থেকে উঠবে টয়লেটে যাওয়ার জন্য, মানে মিকচুরেশন করার জন্য, তাই না? আচ্ছা, পেশেন্ট বলবে তার মুখ শুকিয়ে যায়, ঘন ঘন তৃষ্ণা পাচ্ছে, প্রচুর পরিমাণে তৃষ্ণা পাচ্ছে, তাহলে থার্স্ট এবং পলিডিপসিয়া। পলিডিপসিয়া মানে বারবার তৃষ্ণা পাওয়া, চোখ মুখ শুকায় যাবে, আগের থেকে টায়ার্ড লাগছে, ফ্যাটিক লাগছে, লেথার্জিক লাগছে, চেঞ্জ ইন ওয়েট, এটা ইম্পর্টেন্ট। টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্টদের কিন্তু ওয়েট লস হয় টাইপ 1 এর ক্ষেত্রে, আর টাইপ 2 ডায়াবেটিস সাধারণত ওয়েট গেইনের সাথে অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, তাহলে ওয়েটে একটা চেঞ্জ হতে পারে, সাধারণত ওয়েট লসটা বেশি কমন, স্পেশালি টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। হ্যাঁ, এই ডায়াবেটিস পেশেন্টদের দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে। এর মধ্যে একটা হচ্ছে ব্লারিং অফ ভিশন। এটা একটা কমপ্লিকেশন। যদি পেশেন্টের রেটিনোপ্যাথি ডেভেলপ করে তাহলে কিন্তু ব্লারিং অফ ভিশন হতে পারে, এমনকি ম্যাকুলোপ্যাথিও ডেভেলপ করতে পারে। এইসব পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যে কারণে ফাঙ্গাল ইনফেকশনের চান্স বেশি থাকে, যেমন জেনিটাল ক্যান্ডিডিয়াসিস, প্লুরিটাস ভালভি, বেলানাইটিস। এই সমস্যাগুলো পেশেন্টদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেশেন্টের নৌশিয়া, হেডেক, হাইপারফেজিয়া হতে পারে। নৌশিয়া, হেডেক, হাইপারফেজিয়া। হাইপারফেজিয়া মানে কি? প্রিডাইলেকশন ফর সুইট ফুডস। হ্যাঁ, হাইপারফেজিয়া মানে হচ্ছে বারবার ক্ষুধা লাগা। হ্যাঁ, আর প্রিডাইলেকশন ফর সুইট ফুড এটাও থাকতে পারে। যেমন পেশেন্ট বলছে যে গত কয়েক মাস ধরে, মানে নর্মালি যেটা বলে যে গত কয়েক মাস ধরে আমার বারবার প্রস্রাব পাচ্ছে, চোখ মুখ শুকায় যাচ্ছে, হ্যাঁ, একটা ঘা হলে সহজে শুকায় না, বারবার ক্ষুধা লাগছে, বারবার তৃষ্ণা পাচ্ছে, এবং মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ইচ্ছা হচ্ছে। এছাড়া নিউরোপ্যাথির জন্য মুড চেঞ্জ হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, অ্যাপাথি। এই সমস্যাগুলো কিন্তু পেশেন্টের হতে পারে। একটা মিনিট আমাকে সময় দিবেন, আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, আমি খুব দ্রুত আপনাদের সাথে জয়েন করছি। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, তাহলে হিস্ট্রিটা বা সিমটমটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, সেই সাথে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনটাও জানতে হবে। এই ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমি মূলত নিয়েছি ডেভিডসন থেকে। হ্যাঁ, আপনারা ডেভিডসনের বক্সটা পড়লে কম বেশি একটা আইডিয়া হবে। তবে আমি আবারও বলবো, এমন না যে আমার প্রত্যেকটা সিমটম বা প্রত্যেকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন মুখস্থ রাখতে হবে। আমরা বারবার করবো যাতে আমাদের একটা ওভারঅল ধারণা হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন ডায়াগনোসিস করতে যাব তখন ডায়াগনোসিসের কিছু কাট অফ ভ্যালু আছে, ওগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে দেখেন, প্রথমেই হ্যান্ডসে চলে আসি আমরা। হ্যান্ডের মধ্যে, হ্যান্ডের যে ছোট ছোট আঙ্গুল জয়েন্ট গুলো আছে, এখানে লিমিটেড জয়েন্ট মোবিলিটি, লিমিটেড জয়েন্ট মোবিলিটি হতে পারে। ঠিক আছে, ডুপুইট্রেন কন্ট্রাকচার হতে পারে, ডুপুইট্রেন্স কন্ট্রাকচার হতে পারে, কার্পাল টানেল সিন্ড্রোম হতে পারে, কার্পাল টানেল সিন্ড্রোম, ট্রিগার ফিঙ্গার হতে পারে। ঠিক আছে, লিমিটেড জয়েন্ট মোবিলিটির কারণে ফিঙ্গার গুলো এরকম প্রেয়ার সাইন হিসেবে দেখা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা স্কিনে কি হতে পারে? বুলা হতে পারে, গ্রেনুলোমা অ্যানুলারি, এরকম গোল গোল স্কিন লিশন, অনেকটা টিনিয়াসিসের মতো। হ্যাঁ, ভিটিলিগো হতে পারে। ব্লাড প্রেশার পাইলে আমরা, মাপলে আমরা বেশি পেতে পারি। আচ্ছা,
এক্সিলাতে এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা কমন সাইন। অ্যাকান্থোসিস নিগ্রিকান্স মেটাবলিক সিনড্রোম বা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কমন ফিচার হচ্ছে এক্সিলাতে এরকম কালো কালো দাগ হয়ে যাওয়া, বা গলার দিকেও হতে পারে, যেটাকে বলা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফিচার। নেকে আমরা ক্যারোটিড পাস দেখবো, সেখানে আমরা ব্লুই পেতে পারি থাইরয়েড এনলার্জমেন্ট। কেন বলেন তো? কারণ ডায়াবেটিস একটা অটোইমিউন ডিজিজ, এইখানে অটোইমিউন থাইরয়েডাইটিস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। হাতে আমরা কি পেতে পারি? হাতে আমরা পেতে পারি জেনথেলেজমা। হ্যাঁ, অনেকে সরি, হাতে বলছি, মাথায়, হেড। হ্যাঁ, হেডে আমরা কি পেতে পারি? জেনথেলেজমা পেতে পারি, ক্রেনিয়াল নার্ভ পলসি পেতে পারি, আই মুভমেন্টের রেস্ট্রিকশন হতে পারে, টসিস হতে পারে। ডায়াবেটিস যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় বা অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে, তখন কিন্তু ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে। এরপরে আইজে অবশ্যই আমরা ফান্ডোস্কোপি করে দেখবো, এখানে আমরা রেটিনোপ্যাথি থাকতে পারে, ম্যাকুলোপ্যাথি থাকতে পারে, ভিজুয়াল একুইটি দেখবো, হ্যাঁ, ক্যাটারাক্ট থাকতে পারে। আর ফান্ডোস্কোপি করে আমরা রেটিনোপ্যাথি বা ম্যাকুলোপ্যাথি পেতে পারি। আচ্ছা, ইনসুলিন ইনজেকশন সাইট। ইনসুলিন ইনজেকশন সাইট কি কি আছে? যেমন এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, থাই, অ্যাবডোমিনাল ওয়াল, থাই, আপার আর্ম, এই জায়গাগুলোতে আমরা কি পেতে পারি? ব্রুইজিং হতে পারে, তাই না? যেহেতু ইনসুলিন আমরা দিচ্ছি, ইনজেকশন দিচ্ছি, ব্রুইজিং হতে পারে, এখানে লিপো হাইপারট্রফি হতে পারে, দুঃখিত, ব্রুইজিং হতে পারে, লাইপো হাইপারট্রফি হতে পারে, এগুলো আমরা ভিজুয়ালি দেখতে পারি। হেপাটোমেগালি, দেখেন ডায়াবেটিস মেলাইটাস কিন্তু মেটাবলিক সিনড্রোমের একটা অংশ হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাবডোমেনে আমরা কি কি পেতে পারি? হেপাটোমেগালি, ফ্যাটি লিভার পেতে পারি। হ্যাঁ, যদি ফ্যাটি লিভার বেশি হয়, হাত দিয়েও সেটাকে ফিল করা যেতে পারে। পায়ে আমরা কি পেতে পারি? মাসল ওয়েস্টিং হতে পারে, হেয়ার লস, সেন্সরি অ্যাবনর্মালিটি, টেন্ডন রিফ্লেক্স। মনে রাখতে হবে, একটা ডায়াবেটিসের পেশেন্টের আমরা অবশ্যই নিউরোলজিক্যাল এক্সামিনেশন করব, স্পেশালি যদি বয়স্ক পেশেন্ট হয় এবং মনে হয় যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তার কিন্তু সেন্সেশন লস হতে পারে। নেক্রোবায়োসিস লাইপোইডিকা, এটা একটা স্কিন লিশন, এটা থাকতে পারে। আচ্ছা, এছাড়া এই যে ফিটের ক্ষেত্রে আমরা ডায়াবেটিক ফুড পাইতে পারি, পেরিফেরাল পালস দেখতে হবে, সেন্সেশন অবশ্যই দেখতে হবে। তার মানে নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের একটা পেশেন্টের নিউরোলজিক্যাল এক্সামিনেশন না করলে পরীক্ষাতে ফেল। হ্যাঁ, আচ্ছা, এছাড়া নিউরোপ্যাথিক ফুড আলসার থাকতে পারে, শার্কট নিউরোপ্যাথি থাকতে পারে। হ্যাঁ, এটা আমরা গ্রসলি আমরা মাথায় রাখবো যে একটা ডায়াবেটিসের পেশেন্টে আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন পেতে পারি। আচ্ছা, এখন চলে আসি, আমরা সরাসরি চলে যাব ডায়াগনোসিস। এইখান থেকে শুরু করে আপনাদেরকে বেশ কিছু স্লাইড আমি দেখাবো, যেগুলো আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। এই স্লাইডটা অসম্ভব গুরুত্বপূর্ণ, আপনাকে মেমোরাইজ করতে হবে, মানে আপনার মাথায় থাকতে হবে। আচ্ছা, ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করি? চারটা ইনভেস্টিগেশন আছে, চারটা। এই চারটা সারা জীবন মাথায় রাখবেন। ফাস্টিং ব্লাড সুগার, কোথাও কোথাও এখানে এটাকে এফপিজিও বলা হচ্ছে। এফপিজি মানে কি? ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, একই কথা। ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, একই কথা। র্যান্ডম ব্লাড সুগার, এটাকে কোনো কোনো ক্ষেত্রে আরপিজিও বলা হয়, র্যান্ডম প্লাজমা গ্লুকোজ, একই কথা। এইচবি এ1সি, এটা হচ্ছে গ্লাইসেটেড হিমোগ্লোবিন, তাই না? এটা আমরা, এটা দিয়ে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারি, এবং ডায়াবেটিসের প্রগনোসিসের জন্য এটা ইম্পর্টেন্ট। ওজিটিটি, এটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। এখন পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনাদেরকে যে পড়াচ্ছি মেইনলি ডেভিডসন 24 এডিশন, এবং হচ্ছে আমাদের একদম লেটেস্ট বাংলাদেশের একটা ডায়াবেটিসের গাইডলাইন আছে, এই দুইটা থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি। এবং বাংলাদেশের গাইডলাইনটা আবার ডাব্লিউএইচও গাইডলাইনটাকে ফলো করেছে। ডায়াবেটিসের যে কার্ট অফ ভ্যালু, এগুলা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি একটু ভ্যারি করতে পারে। যেমন এডিএ গাইডলাইন আমেরিকান গাইডলাইনে একটু আলাদা, ডাব্লিউএইচও গাইডলাইনে একটু আলাদা। আমরা ফলো করব আমাদের ন্যাশনাল গাইডলাইন এবং ডাব্লিউএইচও গাইডলাইন। ডেভিডসনে কিন্তু মেইনলি ডাব্লিউএইচও গাইডলাইনটাকেই ফলো করেছে। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, আমি আবারও বলছি, আমাদের আজকে ক্লাসের পিডিএফটা যদি দ্রুততম সময়ে পেতে চান, অবশ্যই মেইল অ্যাড্রেসে, সরি, আপনার মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা নতুন জয়েন করেছেন, আপনাদের মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমরা ক্লাসের পরপরই আপনাদেরকে মেইল করে পাঠিয়ে দিব। আমি আমাদের মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুততম সময়ে ক্লাসের পরপরই যাতে মেইল অ্যাড্রেসের মাধ্যমে আজকে ক্লাসের প্রেজেন্টেশন বা পিডিএফটা পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই চারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে: ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, এইচবিএওয়ানসি, ওজিটিটি। ওজিটিটি মানে কি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, তাই না? ওরাল গ্লুকোজ
টলারেন্স টেস্ট অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখন ধরেন একটা পেশেন্টকে আমি কখন ডায়াবেটিসের স্ক্রিনিং এর জন্য, ডায়াবেটিসের পরীক্ষা, এই চারটা পরীক্ষার যে কোনো একটা আমি তাকে কখন দিব? দেখেন এখানে যদি পেশেন্টটা সিমটোমেটিক হয় তাহলে তো আমরা ইমিডিয়েটলি দিব, তাই না? দেখেন আমি নিচে দেখাচ্ছি, ইমিডিয়েট টেস্টিং ইজ রিকোয়ারমেন্ট ইন সিমটোমেটিক কেস। আরে পেশেন্ট যদি সিমটোমেটিক হয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে করতে দিই। আচ্ছা, এছাড়া এই বক্সটাও খুবই ইম্পর্টেন্ট, এই বক্সটা বা এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন পেশেন্ট এসিমটোমেটিক কিন্তু যেসব অ্যাডাল্টের বয়স মোর দেন ইকুয়াল টু 30, তাকে আমার ডায়াবেটিসের একটা স্ক্রিনিং করতে হবে। আপনাদের যাদের বয়স 30+ হয়ে গেছে, 30 বা 30+ হয়ে গেছে, তারা অবশ্যই ডায়াবেটিসের একটা স্ক্রিনিং করায় ফেলবে। এটা কিন্তু বাংলাদেশের গাইডলাইন অনুযায়ী অবশ্যই করা উচিত। আচ্ছা, এখন ধরেন পেশেন্টের বয়স 30-এর কম কিন্তু পেশেন্ট একটু ওবিস অথবা ওভারওয়েট, বিএমআই মোর দেন ইকুয়াল টু 23, তাহলে আমরা তাকে ডায়াবেটিস পরীক্ষাটা করতে দিব, মানে স্ক্রিনিং টেস্টের যে কোনো একটা আমরা তাকে করতে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন পেশেন্টের বয়স 30-এর নিচে, আবার বিএমআইও কম, 23 এর কম। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি। দেখেন আমরা যখন বিএমআই পড়েছিলাম তখন আমরা 25-এর বেশি পড়েছিলাম ওভারওয়েট, 25-এর বেশি, কিন্তু এশিয়ানদের জন্য কিন্তু 23 হচ্ছে কাটমার্ক, এটার থেকে বেশি হলে পেশেন্ট ওভারওয়েট। আচ্ছা, তাহলে পেশেন্টের যদি এজ 30-র নিচে আবার বিএমআইও 23-র নিচে, কিন্তু পেশেন্টের যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ডায়াবেটিস আছে, জিডিএম এর হিস্ট্রি আছে, সিভিডি আছে উইথ হাইপারটেনশন, হ্যাঁ, এইচডিএল কোলেস্টেরল 35-এর নিচে আছে অথবা ট্রাইগ্লিসাইড 25 বা তার থেকে বেশি আছে, পিসিওএস আছে, ইয়াং ফিমেল পেশেন্ট, অবশ্যই তাকে ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং টেস্ট দিতে হবে। হয়তো আমরা দিতে পারি ফাস্টিং ব্লাড সুগার, অথবা সম্ভব হলে ওজিটিটি, ওজিটিটি সব জায়গায় অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আপনি ফাস্টিং ব্লাড সুগারটা খুবই রিলায়েবল একটা টেস্ট। আচ্ছা, ফিজিক্যাল ইনএক্টিভিটি, দেখেন এই জায়গায় তো আমরা সবাই ধরা, তাই না? মোটামুটি ভাবে মেডিকেল স্টুডেন্ট যারা আছে, ডাক্তার যারা আছে, কম বেশি আমরা কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল লিড করি। হ্যাঁ, জিমে যায় বা রেগুলার এক্সারসাইজ করে এরকম লোক কিন্তু কম আছে। সো ফিজিক্যাল ইনএক্টিভিটি হলে কিন্তু পেশেন্টকে আপনি দিতে পারেন, 30-এর নিচে একটা পেশেন্টকে আপনি ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং টেস্ট দিতে পারেন। এছাড়া যেসব পেশেন্টের এইচআইভি পজিটিভ আসবে সবাইকে অবশ্যই ডায়াবেটিসের পরীক্ষা করতে দিতে হবে। তাহলে কথা হচ্ছে, আমি সামারি করি, সামারি ওয়েন টু ডু স্ক্রিনিং ফর ডায়াবেটিস অর প্রি ডায়াবেটিস। আচ্ছা, তাহলে সামারিতে আমরা কি পাচ্ছি? প্রথম কথা হচ্ছে, যদি পেশেন্টের এজ 30 বা তার থেকে বেশি হয়, তার মানে আপনারা যারা 30+ এই লাইফটা দেখছেন, অবশ্যই আপনাদের নিজেদেরও অন্তত একবার হলেও স্ক্রিনিংটা করা উচিত, ফাস্টিং ব্লাড সুগারটা দেখতে পারেন। আচ্ছা, এখন ধরেন এজ <30 কিন্তু সাথে আছে বিএমআই <23, মানে পেশেন্ট একটু ওভারওয়েট, বিএমআই যদি 23 বা তার থেকে বেশি হয় তাহলে হচ্ছে তাকে স্ক্রিনিং করতে দিতে হবে। তারপরে দেখেন এজ <30 সাথে বিএমআই এটাও কম, 23-এর কম, কিন্তু সাথে যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর আছে, ওয়ান রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট। ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো মুখস্থ না করলেও হবে, ধারণা রাখবেন আর কি, হ্যাঁ, তাহলে তাকে আমরা করতে দিব। আর হচ্ছে সিমটোমেটিক পেশেন্ট, সিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে তো সবার আগে দিতে হবে, তাই না? সিমটোমেটিক পেশেন্ট, তাইলে অবশ্যই সিমটোমেটিক পেশেন্টটা আমার সবার আগে, এটা মাথায় রাখতে হবে। নর্মালি আমরা এটাই মাথায় রাখি যে সিমটোমেটিক পেশেন্ট, কিন্তু বাকিগুলো আমাদের হয়তো অনেক সময় মাথায় থাকে না। তাহলে যার বয়স 30-র উপরে, ভাই তাকে আপনি করতে দেন। যার বয়স 30-র নিচে কিন্তু বিএমআই 23-এর উপরে, মানে বয়স 25 কিন্তু একটু মোটা পেশেন্ট, তাহলে আপনি তাকে করতে দেন। বয়স 30-এর নিচে, বিএমআই 23-এর নিচে, কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আছে, তার হয়তো মা বাবা, এই যে দেখেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ উইথ ডায়াবেটিস, তার মানে আপনার মা বা বাবা, ফাদার মাদার
যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু আপনার বয়স 20 বছর হলেও আপনাকে ডায়াবেটিসের পরীক্ষা করে ফেলাটা ভালো। আচ্ছা, একটা হচ্ছে এইচআইভি পেশেন্ট। এখন কথা হচ্ছে ধরেন এই এই যে পেশেন্ট গুলার আমি যদি টেস্টটা নর্মাল পাই, হ্যাঁ, তাহলে আমরা এটা আবার রিপিট করব না? হ্যাঁ, রিপিট করতে হবে। কবে রিপিট করব আমরা? রিপিট আফটার 1 ইয়ার। রিপিট আফটার 1 ইয়ার। তাহলে এই পেশেন্ট গুলাকে আমরা, তার মানে 30 বছরের পরে আপনার প্রত্যেক বছরই একবার হইলেও ডায়াবেটিসের পরীক্ষাটা করা উচিত। ঠিক আছে? এটা বাংলাদেশের গাইডলাইন বলছে আপনাকে 30 বছরের পরে প্রত্যেক বছর ডায়াবেটিসের পরীক্ষা করে। তবে এর আগে যদি কোনো সিমটম ডেভেলপ করে বা কোনো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করে, তাহলে এর আগেও করা যেতে পারে। আরেকটা আমি আপনাদেরকে একটু বলি, চিলড্রেনের ক্ষেত্রে আমরা কখন ডায়াবেটিস পরীক্ষা করব। মনে রাখবেন, মোটা, ওজন বেশি, জাস্ট মনে রাখার জন্য বলে দিলাম, ওজন বেশি হইলে একটা বাচ্চার ক্ষেত্রে আমি ডায়াবেটিসের পরীক্ষা করতে পারি। এটা আপনার পুরোপুরি মুখস্থ না করলে হবে, জাস্ট একটু জেনে রাখেন। আচ্ছা, দেখেন 10 বছরের পরে বা পিউবার্টির সময় যে কোনো এসিমটোমেটিক পেশেন্ট বা অ্যাডোলেসেন্টকে আমি করব যদি সে ওভারওয়েট হয় বা ওবিস হয়। ঠিক আছে? ওভারওয়েট মানে বিএমআই 85 পার্সেন্টাইলের উপরে, আর ওবিস মানে হচ্ছে 95 পার্সেন্টাইলের উপরে। আর যারা ওবিস না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি করতে পারি যদি রিস্ক ফ্যাক্টর থাকে। আচ্ছা, এছাড়া যেসব বাচ্চার বয়স 10 বছরের কম, তাদের ক্ষেত্রে যদি তারা ওভারওয়েট হয় এবং যদি সাথে রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে আমি তার ডায়াবেটিস পরীক্ষাটা করতে দিতে পারি। যেমন হিস্ট্রি অফ ডায়াবেটিস যদি থাকে, তার মায়ের প্রেগনেন্সির সময় প্যারেন্টসদের যদি দুজন প্যারেন্টসের যদি ডায়াবেটিস থাকে, তার মানে কি এটা বংশগত হতে পারে, টাইপ 1। ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস যদি থাকে ফার্স্ট বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভে, সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে, যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিকাস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, পিসিওএস, বা স্মল ফর জেস্টেশনাল এজ বার্থ ওয়েট, বার্থ হিস্ট্রি এখানে খুব ইম্পর্টেন্ট। আর সিমটোমেটিক হলে ইমিডিয়েট টেস্টিং। এটা আপনাদের পুরোপুরি মুখস্থ রাখতে হবে না, ধারণা রাখেন যে একটা ছোট বাচ্চা বয়স 11 বছর, একটু মোটা, হ্যাঁ, তাহলে ডায়াবেটিসের পরীক্ষা তাকে করা লাগতে পারে। আচ্ছা, আর সাধারণত এদের ক্ষেত্রে আমরা রিপিট করব 2 বছর পর পর। ঠিক আছে? মনে থাকবে, তাহলে এই জিনিসটা কখনো ভুলা যাবে না। 30 ইয়ার্স বা তার থেকে বেশি হলে ডায়াবেটিসের পরীক্ষা করতে হবে। এজ লেস দেন 30, বিএমআই 23-এর উপরে, তাহলে করতে হবে। রিস্ক ফ্যাক্টর থাকলে করতে হবে, আর সিমটোমেটিক হলে ডায়াবেটিসের পরীক্ষা করতে হবে। আচ্ছা, এখন আমরা আমরা যে টেস্টগুলা বললাম, এগুলার আমরা ইন্টারপ্রিটেশনটা জানার চেষ্টা করব, এবং অবশ্যই অবশ্যই আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। দেখেন এখানে ইন্টারপ্রিটেশন গুলা, এই যে এখানে ডেভিডসনে দেয়া আছে, বাট এখানে একটু হিজিবিজি করে দেয়া আছে, যেটা মাথায় রাখাটা কঠিন। আমি আপনাদেরকে একদম ইজি ভাবে বলবো, প্লিজ একটু কষ্ট করে ধৈর্য ধরে লাইভে থাকেন এবং লাইভটা কন্টিনিউ করেন। হ্যাঁ, লাইভটা, আজকে ক্লাসটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত দেখেন। এই অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ অংশ শুরু হবে। হ্যাঁ, খালিদুর রহমান বলেছেন প্রেগনেন্সিতেও দিতে হবে কি 24 থেকে 28 উইক্সে অ্যান্ড 18 উইক্সের আগে, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রেগনেন্সিটা নিয়ে পরবর্তীতে আমি আরো ডিটেলস বলছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওজিটিটি কিভাবে করতে হবে সেটাও আমরা একটু ডিটেলস জানবো। দেখেন এইখানে ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে বাংলাদেশের গাইডলাইনে দেয়া আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে খুব ইজি করে দিচ্ছি, কারণ এগুলা পড়তে গেলে হয় কি আমাদের একটু হিজিবিজি হয়ে যায়। আমি আপনাদের জন্য একদম ইজি করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত থাকবেন এবং আমি ক্লাসের শেষে আপনাদেরকে একটু জিজ্ঞেস করব। আপনারা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, তাহলে অ্যান্সার গুলাও করতে পারবেন, এবং অ্যান্সার করতে পারলে আপনার ভালো লাগবে যে না, আমি জিনিসটা শিখতে পেরেছি, ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস। হ্যাঁ, আচ্ছা, ওজিডিটি প্রসিডিউর এগুলো আমরা একটু পরে বলবো। আমরা ইন্টারপ্রিটেশনটা শিখি। প্রথম কথা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। একটা পেশেন্টকে বললাম আপনি 8 ঘন্টা খালি পেটে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ব্লাড সুগারটা মাপবেন। এটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। ফাস্টিং ব্লাড সুগার নর্মাল কোনটা আর ডায়াবেটিস কোনটা? নর্মাল হচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের সবকিছু মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। নর্মাল হচ্ছে 3.6 থেকে 6 ইউনিট, হচ্ছে মিলিমোল পার লিটার। হ্যাঁ, মিলিমোল পার লিটার। ঠিক আছে? আচ্ছা, ডায়াবেটিস কোনটা? মোর দেন ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার। এটা কিন্তু বাংলাদেশের গাইডলাইন অনুযায়ী এবং ডাব্লিউএইচও বলছে।
আমি আবারও বলছি, এইটা কোনো দিন ভোলা যাবে না। একটা পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার থেকে বেশি, তার মানে ভাই তার ডায়াবেটিস হয়ে গেছে, আর কোনো কথা নাই। ঠিক আছে, যদিও ডেভিডসন বলছে যে যদি এসিমটোমেটিক হয় তাহলে আরেকটা টেস্ট করতে। আমরা যে কোনো পেশেন্টের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমি ফাইনাল ডায়াগনোসিস করবো আমি কোনটা দিয়ে, ওজিটিটি দিয়ে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার আশেপাশে হয়তো আপনি এমন জায়গায় আছেন যেখানে ওজিটিটি করার সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি ফাস্টিং ব্লাড সুগার দিয়ে মোটামুটি ডায়াগনোসিস করে ফেলতে পারেন। তারপরেও আমি বলবো ফাস্টিং ব্লাড সুগার যদি 7 বা তার থেকে বেশি আমরা ডায়াবেটিস বলতে পারি, কিন্তু তারপরেও ওজিটিটি করে কনফার্ম হয়ে নেওয়াটা ভালো। ঠিক আছে, যেহেতু ওজিটিটি হচ্ছে ইন্টারন্যাশনাল গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে আবার আমি বলছি, দেখেন ফাস্টিং ব্লাড সুগার নর্মাল কত, 3.6 থেকে 6। ডায়াবেটিস কোনটা, মোর দেন ইকুয়াল টু 7। তাহলে এই যে মাঝখানে যে রেঞ্জটা, এই রেঞ্জটাই হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস, হ্যাঁ, প্রি ডায়াবেটিস তাহলে কত, 6.1 থেকে 6.9। একদম রেঞ্জটা মুখস্থ করবেন, রেঞ্জ। ঠিক আছে, এটার কম এটার বেশি এগুলো আসলে প্যাচ লাগে, এই জন্য রেঞ্জ। ভাই প্রি ডায়াবেটিস কি, এটা এখানে প্রি ডায়াবেটিস রেঞ্জ মনে রাখবেন, আইএফজি রেঞ্জ, ইম্পেয়ার্ড ফাস্টিং লাইসেমিয়া রেঞ্জ। কিন্তু প্রি ডায়াবেটিস কনফার্ম করার জন্য আমার অবশ্যই ওজিটিটি করতে হবে। যদি এই পেশেন্টে 6.1 থেকে 6.9 এর মধ্যে থাকে, তাহলে আমার পরবর্তী কাজ হবে তাকে ওজিটিটি করতে দেয়। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখেন এখানে মাথায় রাখেন ভালো করে, ফাস্টিং ব্লাড সুগার নর্মাল কত, 3.6 থেকে 6। কেন 3.6, কারণ 3.6 এর থেকে নিচে যদি থাকে, 3 থাকে, 3.2 থাকে, তাহলে এটা হাইপোগ্লাইসেমিয়া হিসেবে ধরে নিতে হবে। আচ্ছা, ডায়াবেটিস কত, 7 বা মোর দেন 7। ফাস্টিং ব্লাড সুগার 7 হয়ে গেলে আমি ডায়াবেটিস, 7 হয়ে গেলেই ডায়াবেটিস। যদিও আমি আমার সুবিধার জন্য বা ডকুমেন্টেশনের জন্য আমি একটা ওজিটিটি তাকে করতে দিব, কিন্তু 7 বা তার থেকে বেশি হয়ে গেলে আমি তাকে ডায়াবেটিস বলতে পারবো। এটা কিন্তু আমাদের গাইডলাইনেও একই কথা বলেছে, হ্যাঁ। 7 বা তার থেকে বেশি হয়ে গেলে আমরা তাকে ডায়াবেটিস হিসেবেই গণ্য করি। আচ্ছা, আর এই যে মাঝখানে 6.1 থেকে 6.9 এটা হচ্ছে প্রি ডায়াবেটিস। তাহলে 3.6 থেকে 6 হচ্ছে নর্মাল, 6.1 থেকে 6.9 হচ্ছে প্রি ডায়াবেটিস বা আইএফজি। আইএফজি মানে কি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া। এটা আমাদের মাথায় রাখতে হবে, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া। এটা অবশ্যই নিশ্চিত করতে পারবো আমি, ওজিটিটির মাধ্যমে কনফার্ম হতে পারবো, ওজিটিটি টু কনফার্ম। ডায়াবেটিস কিন্তু আমি এখান থেকেই বলে দিচ্ছি, কিন্তু ওজিটিটি করে আমি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়াটা কনফার্ম হতে পারি। আচ্ছা, তাহলে ফাস্টিং ব্লাড সুগার চলে গেল। এখন আমি চলে আসি আরেকটা কাছাকাছি, র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগারের ক্ষেত্রে ডায়াবেটিস আমি বলবো, এখানে ক্ষেত্রেও আমি সিরিয়ালি ওইভাবেই বলি। নর্মাল আমি বলবো মোটামুটি লেস দেন 7.8। ঠিক আছে, আচ্ছা, আর ডায়াবেটিস হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 11.1 প্লাস সিমটমস। দেখেন র্যান্ডমটা হচ্ছে সবচেয়ে লেস রিলায়েবল। ঠিক আছে, র্যান্ডমটা হচ্ছে একদম লেস রিলায়েবল অন্য অন্যগুলোর তুলনায়, হ্যাঁ। তাহলে ডায়াবেটিস বলতে গেলে আমার 11.1 বা তার থেকে বেশি হইতে হবে। 11 হলেও আমি এখানে ডায়াবেটিস বলতে পারবো না, সাথে সিমটম থাকতে হবে। যদি সিমটম না থাকে, আমি যদি 11.1 বা তার থেকে বেশি হয়, তাহলে কোথায় চলে যাবো আমি, ওজিটিটি। যখনই আমার কোনো কনফিউশন হবে তখনই আমি ওজিটিটি করে কনফার্ম হওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে আরেকটা প্রি ডায়াবেটিস রেঞ্জ আছে, যদিও এই কথাটা সরাসরি কোথাও বলা নাই, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য। 7.8 থেকে 11, এই যে মাঝখানে রেঞ্জটা, এটা কিন্তু লেস দেন 7.8, মানে আপ টু 7.7। আপ টু 7.7 হচ্ছে নর্মাল। 7.8 থেকে 11 এর মধ্যে যদি আপনারা পান, তাহলে আপনি ফাস্টিং ব্লাড সুগার করতে দিবেন, অথবা কি করতে দিবেন, ওজিটিটি, হ্যাঁ। তাহলে র্যান্ডম ব্লাড সুগার জাস্ট এইটাই মনে রাখেন, মোর দেন ইকুয়াল টু 11.1। 11.1 বা তার থেকে বেশি হয়ে গেলে, সাথে যদি সিমটম থাকে, তাহলে আমরা এটাকে ডায়াবেটিস বলবো। ঠিক আছে, তাহলে ফাস্টিং ব্লাড সুগারটা আবার আরো ইজি, 7 পাইলে আমি ডায়াবেটিস। আপনার বাবার সকালবেলা ডায়াবেটিস পরীক্ষা করতে দিলেন, র্যান্ডম ব্লাড সুগার আসলো 7.1, তাহলে ধরে নিতে হবে সে ডায়াবেটিস। হুম, পজিটিভ। আচ্ছা, এখন চলে আসি HbA1c। ভাই এগুলা কিন্তু মনে রাখতে হবে, এগুলা কিন্তু বারবার লিখবেন, যেমনিও মুখস্থ করতে হবে। HbA1c নর্মাল রেঞ্জ হচ্ছে, নর্মাল হচ্ছে
লেস দেন অর ইকুয়াল টু 5.6%। ঠিক আছে, মানে 5.6 পর্যন্ত নর্মাল। যখনই 5.7 চলে আসবে এটা হচ্ছে প্রি ডায়াবেটিস। 5.7 থেকে 6.4 পর্যন্ত হচ্ছে প্রি ডায়াবেটিস। এরকম ক্লিয়ার করে কেউ বলবে না, আমি বলে দিচ্ছি, মনে রাখবেন। হ্যাঁ, কারণ ওই প্রি ডায়াবেটিস নিয়ে আমাদের অনেক দেখা যায় যে সিনিয়র ডাক্তার যারা আছে এরাও অনেক সময় কনফিউশনে থাকেন। আচ্ছা, তারপরে ডায়াবেটিস তাহলে কোনটা? দেখেন সহজ, মোর দেন অর ইকুয়াল টু 6.5। তাহলে লেস দেন ইকুয়াল টু 5.6 হচ্ছে আমার নর্মাল এইচবিএওয়ানসি যখন আমি মাপতে দিচ্ছি। প্রি ডায়াবেটিস হচ্ছে 5.7 থেকে 6.4। একজনের দেখা গেল এইচবিএওয়ানসি 6, তার মানে হচ্ছে তার প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস এর মধ্যে এটা কি আইএফজি নাকি আইজিটি? প্রি ডায়াবেটিস দুইটা আছে, আইএফজি নাকি আইজিটি। হুম, এটা আমি জানি না ভাই। এটা এইচবিএওয়ানসি দিয়ে বলা যাবে না, এটা করতে হবে ওজিটিটির মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, আর ডায়াবেটিস হচ্ছে মোর দেন ইকুয়াল টু 6.5। এখন চলে আসি আমি ওজিটিটি। এখন হচ্ছে ওজিটিটি, এখন আমি ওজিটিটি নিয়ে কিছু কথা আপনাদেরকে একটু বলি। আমি আপনাদের ডেভিডসন থেকে কিছু জিনিস বলবো, আর দু একটা জিনিস আমাদের বাংলাদেশের গাইডলাইন থেকে বলবো। দেখেন, ওজিটিটি করার আগে কিছু প্রিপারেশন আছে। 3 দিন ধরে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট। 3 দিন ধরে ভাই তুমি ইচ্ছা মতো কার্বোহাইড্রেট খাও, কোনো সমস্যা নেই। ওভারনাইট ফাস্টেড থাকতে হবে অ্যাটলিস্ট 8 আওয়ার্স। এটা আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ আমি পেশেন্টকে একটা টেস্ট দিলে টেস্টের প্রিপারেশন সম্পর্কে তাকে তো আমার বলতে হবে। রেস্ট ফর 30 মিনিটস, এসে 30 মিনিটস রেস্ট নিতে হবে। রিমেইন সিটেড ফর দ্য ডিউরেশন অফ দ্য টেস্ট উইথ নো স্মোকিং। তার মানে পুরা টাইমটা সে বসে থাকবে এবং কোনো ধরনের স্মোক করতে পারবে না। স্যাম্পলিংটা হচ্ছে মেজার প্লাজমা গ্লুকোজ বিফোর অ্যান্ড 2 আওয়ার্স আফটার এ 75 গ্রাম ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক। 75 গ্রাম ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক খাওয়ার আগে প্রথমে আমরা খালি পেটে করব, যেহেতু সে ওভারনাইট ফাস্টিং ছিল, খালি পেটে করব। তারপরে তাকে 75 গ্রাম ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক খাওয়াবো। খাওয়ানোর পরে হচ্ছে আমি 2 ঘন্টা পরে আবার দেখব। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে 2 আওয়ার আফটার গ্লুকোজ লোড, 2HAGL, 2 আওয়ার আফটার গ্লুকোজ লোড। আচ্ছা, এখন এই যে দেখেন এখানে ওজিটিটি প্রসিডিউরটা এটা আমাদের গাইডলাইন থেকে নিয়েছি, বাংলাদেশের গাইডলাইন। জাস্ট একটু খেয়াল করবেন, এখানে আমি আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট খাবে প্রিভিয়াস 3 ডেজ। ওভারনাইট ফাস্টিং থাকতে হবে 8 থেকে 14 ঘন্টা, 9টার আগে করে ফেললে ভালো। ফাস্টিং ব্লাড স্যাম্পল প্রায়ার টু গ্লুকোজ ড্রিঙ্ক ইজ কারেক্ট। তার মানে প্রথম স্যাম্পলটা আমি নিব গ্লুকোজ খাওয়ার আগে। তারপরে আমি পেশেন্টকে কি করবো, 75 গ্রাম অফ এনহাইড্রাস গ্লুকোজ। এটা যারা টেস্ট করবে ওরাই জানে। আমরা 75 গ্রাম এনহাইড্রাস গ্লুকোজ খাইয়ে দিও পেশেন্টকে। কতটুকু পানির সাথে? 250 থেকে 300 মিলিলিটার অফ ওয়াটার। এবং এই ড্রিঙ্কটা 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, আধা ঘন্টা ধরে আস্তে আস্তে খাবে এরকমটা, 5 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে হবে, এটা একটু মাথায় রাখবে। 2 ঘন্টা পরে পরবর্তী স্যাম্পল আমরা নিব। কতক্ষণ পরে? সেকেন্ড স্যাম্পলটা আমরা নিব 120 মিনিট বা 2 ঘন্টা পরে। তাহলে খালি পেটে একটা 5 মিনিট ধরে গ্লুকোজ খাবে, তারপরে 2 ঘন্টা পরে আমরা নিব। আচ্ছা, আরো দুই একটা কথা বলছে, এগুলো এত ইম্পর্টেন্ট না। স্মোকিং টি ফিজিক্যাল স্ট্রেস ইজ নট অ্যালাউড ডিউরিং দ্য টেস্ট। এটা অনেক সময় সোডিয়াম ফ্লুরাইডের সলিউশনে এটা সংরক্ষণ করে রাখা যেতে পারে, এটা না জানলেও হবে। আচ্ছা, এখন চলে আসি আমরা ওজিটিটি ইন্টারপ্রিটেশন। এখানে দেয়া আছে, আমি আপনাদেরকে সরি, এখানে একটা ইন্টারপ্রিটেশন দেয়া আছে, আমি আপনাদেরকে একদম সহজ করে বলছি। ওজিটিটি প্রথম কথা হচ্ছে, তাহলে এখানে আমরা ব্লাডটা নিচ্ছি দুইবার। একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার খালি পেটে যেটা, আরেকটা হচ্ছে 2 আওয়ার আফটার গ্লুকোজ লোড, যেটাকে আমি বলছি 2HAGL। হ্যাঁ, এখন নর্মাল কি? খুবই সহজ, ওই যে আগে যেগুলো আমরা পড়ছিলাম না, ওইখান থেকে আমি মনে রাখতে পারবো। নর্মাল কি? ফাস্টিং হচ্ছে নর্মাল কি ছিল এখানে? 3.6 থেকে 6। এখানে 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড নর্মাল কত হবে? লেস দেন 7.8। এখন ডায়াবেটিস কোনটা হবে? ডায়াবেটিস ঠিক আগের মতো, ফাস্টিং ব্লাড সুগার যদি মোর দেন ইকুয়াল টু 7 হয়,
এন্ড অর মানে যে কোনো একটা হইলেই হবে। ফাস্টিংটাও যদি আমার 7-এর থেকে বেশি হয়, 2 আওয়ার্স আফটার কত 11.1 মোর দেন অর ইকুয়াল টু, তাহলে এই দুইটা ভ্যালু সারা জীবন মনে রাখবেন। ফাস্টিং 7 আর 2 আওয়ার্স আফটার হচ্ছে 11.1। আমি আবার বলছি, কিছু কিছু জিনিস আমি বারবার বলবো যাতে আপনাদের মাথায় ঢুকে যায়, বিরক্ত হইলেও বলবো। হ্যাঁ, তাহলে ফাস্টিং ব্লাড সুগার মোর দেন ইকুয়াল টু 7, 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড মোর দেন ইকুয়াল টু 11.1 হইলে ডায়াবেটিস, আর কোনো কথা নেই। হ্যাঁ, একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। এখন চলে আসছি আমি প্রি ডায়াবেটিসটা আমি কখন বলছি। এই যে মাঝখানের রেঞ্জটা, এটা হচ্ছে প্রি ডায়াবেটিস। আচ্ছা, প্রি ডায়াবেটিসটা আমি আরেকটা পেজ আমি আপনাদেরকে দেখাই। প্রি ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস আছে দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া, একটা হচ্ছে আইজিটি। ঠিক আছে। আচ্ছা, এখন ফাস্টিং ব্লাড সুগার কত হইলে প্রি ডায়াবেটিস বলছি, এবং 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড, 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড কত হলে আমি প্রি ডায়াবেটিস বলছি। হ্যাঁ, যদি ফাস্টিং ব্লাড সুগার, ভালো করে খেয়াল করবেন, 6.1 থেকে 6.9 ওই আগের মতোই, তাহলে এই রেঞ্জে থাকলে প্রি ডায়াবেটিস ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া। আচ্ছা, আর 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড যদি 7.8 থেকে 7.8 কিন্তু নর্মাল, মানে নর্মাল হচ্ছে আপ টু 7.7। ঠিক আছে, তাহলে 7.8 থেকে 11, তাহলে এই রেঞ্জের মধ্যে গেলে প্রি ডায়াবেটিস আইজিটি। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে 6.1 থেকে 6.9 এটা হচ্ছে আইএফজি, 7.8 থেকে 11 এটা হচ্ছে আইজিটি, মনে থাকবে। 6.1 থেকে 6.9 কোনটা আইএফজি? ফাস্টিং ব্লাড সুগার। 7.8 থেকে 11 এটা হচ্ছে 2 আওয়ার আফটার গ্লুকোজ লো। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন দুইটা যদি একসাথে থাকে তাহলে কি হবে, আমি আবার আপনাদেরকে বলছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। আইএফজি হচ্ছে, আইএফজি কোনটা থেকে আমরা পাবো? ফাস্টিং ব্লাড সুগার। আইএফজি আর আইজিটি এই দুটো আমার খুব কনফিউশন হতো, এই জন্য আমি আপনাদের খুব ইজি করে বলার চেষ্টা করছি। ফাস্টিং ব্লাড সুগার 6.1 থেকে 6.9 এটা হচ্ছে আইজিটি, আইএফজি। আর আইজিটি হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এটা এটা আমরা কিভাবে দেখবো? 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড। এটা কত থেকে কত হবে? 7.8 থেকে 11। ইউনিট কি? মিলিমোল পার লিটার, তাই না? মিলিমোল পার লিটার, আমি আর ইউনিট বারবার না নিই। ঠিক আছে, সারা জীবনের জন্য মনে রাখেন। আইএফজি হচ্ছে 6.1 থেকে 6.9 কোনটা? ফাস্টিং ব্লাড সুগার। আইজিটি হচ্ছে 7.8 থেকে 11, এটা হচ্ছে 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড। এখন যদি দুইটা একসাথে থাকে তাহলে আমরা কোনটাকে কাউন্ট করব? মনে রাখবেন, আইজিটি ইজ মোর পাওয়ারফুল দেন আইএফজি। আইজিটি ইজ মোর পাওয়ারফুল দেন আইএফজি, মানে আইজিটি আর আইএফজি একসাথে থাকলে এটাকে আইজিটি হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে একজনের ফাস্টিং ব্লাড সুগার আছে 6.2, এটা এই রেঞ্জের মধ্যে, আইএফজি রেঞ্জের মধ্যে। আবার 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড এটা আছে 7.9, এটা কোন রেঞ্জের মধ্যে? আইজিটি রেঞ্জের মধ্যে। তাহলে এইটাকে আমরা আলটিমেটলি কি হিসেবে কাউন্ট করব? আইজিটি। এটা হচ্ছে তাহলে আইজিটি, তার মানে আইএফজি আর আইজিটি দুইটাই যদি থাকে তাহলে আমরা এটাকে আইজিটি হিসেবে কাউন্ট করবো, কারণ আইজিটি বেশি শক্তিশালী। জাস্ট মনে রাখার জন্য আমি বলছি। ঠিক আছে, আবার দেখেন, আইএফজি আমরা কি দিয়ে পাই? ফাস্টিং ব্লাড সুগার 6.1 থেকে 6.9। আইজিটি কিসের মাধ্যমে পাই? 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড 7.8 থেকে 11। ঠিক আছে, এইটুক পর্যন্ত রাখলে আপনার কিন্তু প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিসের ডায়াগনোস হয়ে গেল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দিব, এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা দেখিয়ে দিতে পারেন কিনা। কোয়েশ্চেন নাম্বার 1, একটা পেশেন্ট 60 ইয়ার্স এর পেশেন্ট, হ্যাঁ, তার ইন্টারপ্রিটেশন দেখেন, ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে 6, 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড 7.8,
9, তাহলে তার ডায়াগনোসিস কি? দেখি, আমাকে উত্তর দেন, প্রথম কোশ্চেনে অ্যান্সার দেন। ফাস্টিং ব্লাড সুগার 6, হ্যাঁ, 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড হচ্ছে 7.9, তাহলে এটা আপনারা মিলায় দেখেন এটা কি হতে পারে। দেখি, এটা উত্তর দেন, এটা সবাই উত্তর দেন। এটা যারা উত্তর দিতে পারবেন তার মানে হচ্ছে ক্লাসটা আপনি বুঝে করেছেন। ভেরি গুড, আমি যতগুলো উত্তর দেখলাম সবই সঠিক। খালিদুর রহমান, প্রাপ্তি সরকার, আতিক রহমান, নিশাত সুলতানা, মোহাম্মদ জাহিদুর রহমান, ডক্টর ফারজানা ইসলাম, লায়লা আমিন, রোকেয়া আক্তার, অনেক অনেক ধন্যবাদ। বাকিদেরও উচিত ছিল উত্তরটা দেওয়ার। বাকি যারা দেখছেন, অনেকেই দেখছেন বাট উত্তর দিচ্ছেন না, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। একবার যদি লিখেন সেটাও মনে থাকবে। তাহলে আমরা জানি ফাস্টিং ব্লাড সুগার নর্মাল হচ্ছে 3.6 থেকে 6, তাই না? আইএফজি রেঞ্জ হচ্ছে 6.1 থেকে 6.9, আর ডায়াবেটিস হচ্ছে মোর দেন ইকুয়াল টু 7। এখানে কোন রেঞ্জে আছে? ফাস্টিং ব্লাড সুগারটা নর্মাল রেঞ্জে আছে। আর 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড, এটা নর্মাল কি? নর্মাল হচ্ছে <7.8। আর আইজিটি রেঞ্জ হচ্ছে 7.8 থেকে 11.0 বা 11। আর ডায়াবেটিস হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 11.1। ঠিক আছে, তাহলে এটা কোন রেঞ্জে আছে? আইজিডি রেঞ্জে 7.8 থেকে 11-এর মধ্যে, 7.9 যে। ঠিক আছে, আচ্ছা, এটা 1 নাম্বার কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 2, পেশেন্টস রিপোর্ট। একটা পেশেন্টের রিপোর্ট আপনারা দেখেন। ফাস্টিং ব্লাড সুগার 3.9, বাট HbA1c 5.8%। ডায়াগনোসিস কি হবে? তার ওজিডিটি করা নাই। এই পেশেন্টের এই দুইটা থেকে আপনি ডায়াগনোসিস বলেন কি হইতে পারে। আমি ওজিডিটি করে কনফার্ম করতে পারবো। আচ্ছা, ভেরি গুড, খালিদুর রহমান, লায়লা আমিন। হ্যাঁ, খালিদুর রহমান বলেছেন ওজিডিটি করে আইএফজি ওর আইজিটি পরে বলবো। ভেরি গুড, তার মানে আপনি বুঝেছেন জিনিসটা। সামিয়া রাজি, প্রাপ্তি সরকার, আতিক রহমান, আয়েশা, ডক্টর আয়েশা এস, ডক্টর ফারজানা ইসলাম, মোহাম্মদ তরিকুল প্রধান বকুল। ভেরি গুড। এখানে তার ফাস্টিং ব্লাড সুগার কিন্তু নর্মাল আছে, তাই না? নর্মাল আছে, যেটা 3.6 থেকে 6.0-র মধ্যে আছে। হ্যাঁ, এইচবিএওয়ানসি আমরা নর্মাল কি জানি? এইচবিএওয়ানসি নর্মাল হচ্ছে <= 5.7%। হ্যাঁ, নিশাত সুলতান, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন, এইচবিএওয়ানসি নর্মাল হচ্ছে <= 5.7।
ঠিক আছে, এখানে প্রি ডায়াবেটিস হচ্ছে, প্রি ডায়াবেটিসের রেঞ্জটা হচ্ছে 5.8 থেকে 6.4। আচ্ছা আমি দুঃখিত, এখানে হচ্ছে 5.6 হচ্ছে নর্মাল, 5.7 না সরি, 5 লেস দেন ইকুয়াল টু 5.6 হচ্ছে নর্মাল, 5.7 থেকে 6.4 পর্যন্ত হচ্ছে প্রি ডায়াবেটিস, 5.7 থেকে 6.4% পর্যন্ত প্রি ডায়াবেটিস। বুঝতে পেরেছেন কিনা নিশাদ সুলতানা? প্রি ডায়াবেটিস হচ্ছে 5.7 থেকে 6.4, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, 5.7 থেকে, তাহলে এটা এই প্রি ডায়াবেটিস এর মধ্যে পড়েছে না? এটা আইএফজি নাকি আইজিটি, এটা আমরা ওজিটিটি করার পরে বলতে পারবো, এটা হচ্ছে ওজিটিটি করার পরে। ঠিক আছে, আচ্ছা আর ডায়াবেটিসটা কতটুকু এখানে? ডায়াবেটিস হচ্ছে মোর দেন ইকুয়াল টু 6.5%। যদি এইচবিএওয়ানসি কোনোভাবে 6.5%-এর থেকে বেশি পাই, অন্য সব কিছু নর্মাল হলেও এটাকে ডায়াবেটিস হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আবার দেখেন, এইচবিএওয়ানসি 5.6 বা তার থেকে কম হলে নর্মাল, 5.7 থেকে 6.4 এর মধ্যে হলে প্রি ডায়াবেটিস, 6.5 বা তার থেকে বেশি হলে ডায়াবেটিস। আচ্ছা, নিশাদ সুলতানা বলেছেন থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কোশ্চেন নাম্বার 3, following patient screening for diabetes should be done। কাদের ক্ষেত্রে আমি ফলো স্ক্রিনিং করব? সরি আমার হাতের লেখা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ হাতের লেখা এমনিতেই খারাপ, আর আসলে ইয়া দিয়ে লিখতে গিয়ে, পেন টেপ দিয়ে লিখতে গেলে আরো খারাপ হয়ে যায়। এ হচ্ছে এজ 25 ইয়ার্স, আর কোনো প্রবলেম নাই, প্লাস নো আদার প্রবলেম, তাকে করবো কিনা? বি হচ্ছে এজ 37 ইয়ার্স, করবো কিনা? সি এজ 29 প্লাস বিএমআই 24। ডি এজ 20 প্লাস বিএমআই 20 প্লাস নো রিস্ক ফ্যাক্টর। এখন বলেন এবিসিডি এই চারজনের মধ্যে আমি কার করব কার করব না, মানে স্ক্রিনিংটা করা উচিত? দেখি এটা উত্তর দেন। ভেরি গুড, আমি বেশ কিছু উত্তর আরিফা রেজা, খালিদুর রহমান, খালিদুর রহমান এ বলেছেন করবেন, করব না, বি করব, সি করব, ডি করব না। ভেরি গুড। সামিয়া রাজি স্ক্রিনিং বি করব বলেছেন, ওকে। মোহাম্মদ জাহিদুর রহমান সি করতে চেয়েছেন। প্রাপ্ত সরকার বিসি বলেছেন, আতিক রহমান বিসি বলেছেন। ভেরি গুড। আহ প্রাপ্ত সরকার বলেছেন এডি করব না, ওকে। জান্নাতুল ফেরদৌস শান্তা বিসি বলেছেন করবেন। নিশাত সুলতানা বিসি করতে চেয়েছেন, ভেরি গুড। তানজিম বিসি, আয়েশা বিসি করব, এডি করব না, ওকে। ফারজানা ইসলাম বলেছেন বিসি ট্রু হবে বা করব। মমতা সুলতানা বলছেন বি প্লাস সি কে স্ক্রিনিং করতে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমার মনে হয় যারা
দেখেছেন মোটামুটি সবার কতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বয়স যেহেতু বিয়ে কেন করব, কারণ এজ 30-র উপরে হলেই করব, 30 বা তার থেকে বেশি। এখানে এজ 29, কিন্তু বিএমআই আবার এজ 30-র নিচে, কিন্তু বিএমআই হচ্ছে 23-র বেশি, তাহলে করব। তাহলে বি আর সি করবো, বাকি দুজনকে না করলেও হবে। আচ্ছা, এখন চলে আসি আরেকটা কোশ্চেনে, কোশ্চেন 4। এটা একটা ওজিটিটি রিপোর্ট, দেখেন ওজিটিটি রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টে ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে 6.7, 2 আওয়ার আফটার গ্লুকোজ লোড 7.8। এটা ডায়াগনোসিসটা কি হবে? এটা সবাই বলেন, কোশ্চেন নাম্বার 4 লিখে অ্যান্সার করেন, এটা ডায়াগনোসিসটা কি হবে? এটা পারা উচিত। ভেরি গুড। খালিদুর রহমান, মোহাম্মদ তরিকুল প্রধান বকুল, মোহাম্মদ জাহিদুর রহমান, জান্নাতুল ফেরদৌস, নিশাত সুলতানা। নিশাত সুলতানা, আপনি আইএফজি কেন বলেছেন? এটা আইএফজি তো হবে না। সামিয়া রাজি বলেছেন, ফারজানা ইসলাম, আয়েশা। তাহলে দেখেন আমি আবারও বলি, দেখেন এখানে ফাস্টিং ব্লাড সুগার কোন রেঞ্জে আছে? আইএফজি রেঞ্জে আছে, এটা ঠিক। আইএফজি রেঞ্জে আছে 6.1 থেকে 6.9। হ্যাঁ, প্রি ডায়াবেটিসটা উত্তর টেকনিক্যালি ঠিক আছে। হুম। আর এখানে আইজিটি রেঞ্জে আছে 7.8 থেকে 11। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডায়াবেটিস না। তাহলে এটা ডায়াগনোসিসটা হবে আইজিটি। কেন আইজিটি হবে ডায়াগনোসিস? প্রি ডায়াবেটিস ইজ ওকে, বাট আইজিটি ইজ দ্য প্রেফারেবল অ্যান্সার। আইজিটি কেন হবে? কারণ আইজিটি ইজ গ্রেটার দেন আইএফজি। যদি একসাথে দুইটা রেঞ্জ থাকে তাহলে আমরা আইজিটিটাকে প্রেফার করবো। এইভাবে মনে রাখবেন, তাহলে ইজি হবে। ঠিক আছে, এভাবে মনে রাখবেন তাহলে ইজি হবে, নইলে প্যাচ লাগবে। ওইটার থেকে কম, ওইটার থেকে বেশি, এইসব মনে রাখতে গেলে প্যাচ লাগে। তাহলে এটা 7.8 থেকে 11 এই রেঞ্জের মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে আইজিটি। আচ্ছা, লাস্ট আপনাদেরকে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, আরেকটা ওজিটিডি রিপোর্ট দিয়ে দিই, তাহলে আপনারা এরপরে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস করে শেষ করে দিব। হ্যাঁ, আরেকটা ওজিটিডি রিপোর্ট দেখেন, যেখানে ফাস্টিং ব্লাড সুগার 5.9, 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড 11.0। এটার ডায়াগনোসিসটা কি হবে? এটা একটু উত্তর দেন।
যারা উত্তর দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বেশিরভাগই সঠিক উত্তর। তরিকুল প্রধান, বকুল, মমতা সুলতানা, আতিক রহমান, জান্নাতুল ফেরদৌস, নিশাত সুলতানা, ফারজানা ইসলাম, মুহাম্মদ ইয়াসিন, আয়েশা এস, তানজিম। তাহলে এটা আইজিটি কেন? এটা ফাস্টিং বার্সিকের এখানে নর্মালের মধ্যে আছে, 3.6 থেকে 6 এর মধ্যে আছে। 2 আওয়ার্স অফ গ্লুকোজ হচ্ছে 7.8 থেকে 11। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আইজিতে রেঞ্জে আছে, তাহলে এটা আইজিটি হবে। এইটাই যদি দেখেন 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোডটা যদি 11.1 হয়ে যায়, জাস্ট 0.1 বেশি, তাহলে কিন্তু এটা হয়ে যেত ডায়াবেটিস। জাস্ট 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোডটা 11.1 হইলে সেটা হয়ে যেত ডায়াবেটিস। একটু জানার চেষ্টা করবো, একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা কখন স্ক্রিনিং করতে দিব, সেই সাথে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে আমরা প্রেগনেন্সির কোন কোন সময়ে স্ক্রিনিং করতে পারি, এবং প্রেগনেন্সি পরবর্তী কোন কোন সময় স্ক্রিনিং করবো। ধরেন একটা পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে, তার ডেলিভারি হওয়ার পরেও কিন্তু তাকে স্ক্রিনিং এ রাখতে হবে। জিডিএম এর জন্য আমরা মনে রাখবেন, যেসব পেশেন্ট, যেসব মহিলারা অল উইমেন প্ল্যানিং প্রেগনেন্সি, সব উইমেন যারা কিনা প্ল্যানিং প্রেগনেন্সি, তাহলে আমি তাকে অবশ্যই জিডিএম এর জন্য টেস্ট করতে দিব। আচ্ছা, এরপরে প্রি কনসেপশন টেস্ট নেগেটিভ আসুক পজিটিভ আসুক, ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট, এই কথাগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে 6-7টা টেস্ট ছিল না, এর মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিসের পরীক্ষা। এই ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে আদর্শভাবে আমি কি করব জানেন? উইথ 3 স্যাম্পল ওজিটিটি। 3 স্যাম্পল ওজিটিটি মানে 1 ঘন্টা পরে আবার মাপতে হবে, এইখানেই পার্থক্য। নর্মালি আমরা ওজিটিতে 2বার নেই, একটা হচ্ছে ফাস্টিং আর একটা হচ্ছে 2 ঘন্টা পরে। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে 3 স্যাম্পল দিতে হবে। হ্যাঁ, মনে রাখবেন সব পেশেন্টকে আপনি 3 স্যাম্পল ওজিটি করাইতে পারেন, তবে যদি ওজিটি 3 স্যাম্পল মানে সম্ভব না হয়, তখন আপনি শুধু ফাস্টিং ব্লাড সুগারটা করাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এইটা নেগেটিভ আসে, এই টেস্টটা যদি নেগেটিভ আসে, তাহলে 24 থেকে 28 উইকস অফ জেস্টেশন। হ্যাঁ, তাহলে প্রথম টেস্টটা নেগেটিভ আসলো, তারপরেও 24 থেকে 28 সপ্তাহের দিকে আমরা আবার একটা 3 স্যাম্পল ওজিটি দিয়ে টেস্ট করব। 3 স্যাম্পল ওজিটি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা পেশেন্ট বাচ্চা হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল, মানে সে তো এখন আর প্রেগনেন্ট না, তাহলে পরবর্তীতে তার জেস্টানাল ডায়াবেটিস ছিল, পরবর্তীতে জেস্টানাল ডায়াবেটিসের পেশেন্ট প্রেগনেন্সির পরে মানে বাচ্চা ডেলিভারির পরে 4 থেকে 12 উইকস পোস্টপার্টাম আমরা আবার টেস্ট করব, কারণ তার কিন্তু এটা কন্টিনিউ হতে পারে। ঠিক আছে, প্রেফারেবলি এট 6 উইকস। ওকে, আবার বলি, যেসব মহিলারা প্রেগনেন্সি প্ল্যানিং করছে তাদেরকে আমি করবো যে না, আমি প্রেগনেন্ট হতে চাই, নেক্সট ইয়ার আমি প্রেগনেন্ট হবো, তাকে একবার করে ফেলবেন। ঠিক আছে, তাকে আমরা কোনটা করতে পারি টেস্ট, আমি ফাস্টিং ব্লাড সুগার অথবা ওজিটি করতে পারি, প্রেফারেবলি ফাস্টিং ব্লাড সুগার। আর খুবই ইম্পর্টেন্ট, প্রেগনেন্ট হয়ে গেল ফার্স্ট ট্রাইমেস্টারে করবো আমরা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে 3 স্যাম্পল ওজিটি। এরপরে এটা যদি নেগেটিভ আসে, তারপরেও 24 থেকে 28 উইকসে আমরা আবার করবো, 24 থেকে 28 সপ্তাহে আবার আমরা টেস্ট করবো। ঠিক আছে, আর প্রেগনেন্সি পরে 4 থেকে 12 উইকসে। এখন মহিলাদের ক্ষেত্রে যে ইন্টারপ্রিটেশনটা, এটা আমি বাংলাদেশের গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে বলছি, বাংলাদেশের গাইডলাইন অনুযায়ী ইন্টারপ্রিটেশনটা আমি আপনাদেরকে বলছি। জিডিএম, ফাস্টিং ব্লাড সুগার, কখন আপনি জিডিএম বলবেন? এখানে কিন্তু প্রি ডায়াবেটিস বলে কিছু না, এখানে শুধু জিডিএম নাকি জিডিএম না। 5.1 থেকে মোর দেন ইকুয়াল টু 5.1, এটাকে আমরা জিডিএম বলবো। আরেকটা জিনিস বলেছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট জিডিএমটা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি একই ট্রিটমেন্ট। হ্যাঁ, ফাস্টিং ব্লাড সুগার মোর দেন ইকুয়াল টু 5.1 হলে আমরা জিডিএম বলবো,
1 hour আফটার গ্লুকোজ লোড, হ্যাঁ, 1 hour এট ওজিটিটি, হ্যাঁ, 1 hour যদি জিডিএম না থাকে তাহলে পোস্টপার্টামে টেস্ট করার দরকার আছে, না করলেও হয়। জিডিএম নাই তার, শুনেন, যে পেশেন্টের জিডিএম নাই তার নর্মালি ডায়াবেটিস থাকার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, 1 hour পোস্ট গ্লুকোজ ওজিডিটি এটা হচ্ছে মোর দেন ইকুয়াল টু 10, ঠিক আছে। আর 2 hour পিজি এট ওজিডিটি মোর দেন ইকুয়াল টু 8.5। এটা বাংলাদেশের গাইডলাইন, আমি বললাম এখানে কিন্তু ক্রাইটেরিয়া বিভিন্ন ধরনের গাইডলাইন অনুযায়ী কিন্তু আলাদা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এটার যে কোনো একটা হলেই তাকে আমরা, যে কোনো একটা হলেই আমি তাকে ডায়াবেটিস বলে দিব। এটা কিন্তু 3 স্টেপ ওজিটিটি, 3 স্টেপ, 3 বার নিব আমরা, হ্যাঁ। তাহলে ফাস্টিং ব্লাড সুগার কত? 5.1, 1 ঘন্টা পরে 10, 2 ঘন্টা পরে 8.5। আপনার যদি এত মনে না থাকে দুইটা মনে রাখেন, 5.1 আর 8.5, এই দুইটা মনে রাখেন। যে কোনো একটা 5.1 আর 8.5 যে কোনো একটা হলেই কিন্তু আমার তাকে ডায়াবেটিস বলতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশীয় গাইডলাইনটা। এই যে দেখেন এখানে আছে, এখানে ওরা জিডিএম বলছে, একটা বলছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, একই কথা, ট্রিটমেন্ট একই। সো এটাকে আমরা জিডিএম হিসেবেই চালাই নিব, হ্যাঁ। কারণ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বলতে ভ্যালু যদি একটু বেশি হয় তখন তাকে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। তাহলে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 5.1 বা তার থেকে বেশি হলে 1 hour আফটার প্লাজমা গ্লুকোজ, সরি, 1 hour প্লাজমা গ্লুকোজ এস এট পজিটিভিটি, হ্যাঁ, এটা হচ্ছে 10 বা তার থেকে বেশি। 2 hour প্লাজমা গ্লুকোজ এট পজিটিভিটি হচ্ছে 8.5 বা তার থেকে বেশি। ওকে, আচ্ছা, আমি আবারও বলছি, লাস্ট একবার বলে দিই, তারপরে আপনাদেরকে দুটা কোশ্চেন জিজ্ঞেস করে শেষ করে দিই। তাহলে ফাস্টিং ব্লাড সুগার কত? 5.1 বা তার থেকে বেশি। 10 hour আফটার গ্লুকোজ, সরি, 1 hour আফটার গ্লুকোজ হচ্ছে 10 বা তার থেকে বেশি। 2 hour আফটার গ্লুকোজ লোড হচ্ছে 8.5 বা তার থেকে বেশি। তাহলে 5.1, 10 আর 8.5, এই তিন। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, অ্যান্টিনেটাল ভিজিট, মানে অ্যান্টিনেটাল ভিজিট খালেদুর রহমান একটা ভালো প্রশ্ন করেছেন, জিডিএম পেলাম কিন্তু 4 to 6 উইকস এ নর্মাল আসলো, তার কি ইয়ারলি ফলো আপে চেক আপ করবো ডায়াবেটিসের জন্য? হ্যাঁ, করা উচিত। কারণ যে যার একবার জিডিএম হয়েছে তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, হ্যাঁ। হ্যাঁ, প্রাপ্তি সরকার বলেছেন, হ্যাঁ ভালো বলেছেন, ডিআইপি হলো ডায়াবেটিক মাদার যখন প্রেগনেন্ট, আর জিডিএম হলো প্রেগনেন্সিতে ডায়াবেটিক মাদার ফার্স্ট ডায়াগনোস হয়েছে, এরকম। হ্যাঁ, রাইট, ঠিক আছে, ঠিকই আছে আপনার। কিন্তু আমরা জিডিএম আর ওইটার ম্যানেজমেন্ট মোটামুটি একই, হ্যাঁ। আচ্ছা, অ্যান্টিনেটাল ভিজিট, অ্যান্টিনেটাল ভিজিটে, এট অ্যান্টিনেটাল ভিজিট ওজিটিটি ইজ নেগেটিভ, when to do next ওজিটিটি? অপশন এ হচ্ছে নেভার, অপশন বি হচ্ছে 12 to 16 উইকস, অপশন সি হচ্ছে 24 থেকে 28 উইকস, অপশন ডি হচ্ছে 28 থেকে 32 উইকস। উত্তরটা আপনারা একটু দেন। কখন আমরা ওজিডিটি ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট যদি নর্মাল হয় তাহলে আমরা কখন আর, তারপরে কখন আমরা ওজিডিটি করব, নেক্সট ওজিডিটি, নাকি আর করবোই না? সবাই উত্তর দেন, এটা একটু সবাই উত্তর দেন।
দেখেন এই ভ্যালুগুলাই জাস্ট আর কিচ্ছু না, এই ভ্যালুগুলো আমাদের মাথায় রাখলে কিন্তু আমাদের মোটামুটি ডায়াগনোসিসটা হয়ে যাবে। হ্যাঁ, খুব যে কঠিন কিছু এরকম না, কিন্তু আমরা হয়তো অনেক ক্ষেত্রে জানি না বা আমাদের কনফিডেন্স থাকে না। এগুলা কিন্তু বাংলাদেশের যে ডায়াবেটিসের গাইডলাইন আছে সেটা থেকে নেওয়া। সো কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোন গাইডলাইন ফলো করেছেন, আপনি বলতে পারবেন যেটা বাংলাদেশের গাইডলাইন। ভেরি গুড। লায়লা আমিন, খালেদুর রহমান, প্রাপ্তি সরকার, সামিয়া রাজি, আতিক রহমান, তরিকুল প্রধান, বকুল, মোহাম্মদ ইয়াসিন, ডক্টর আয়েশা, মমতা সুলতানা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 ছিল। হ্যাঁ, চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 2 তে। একটা পেশেন্ট 10 উইকস প্রেগনেন্ট পেশেন্ট, ধরেন 10 উইকস এসে প্রথম আসছে, এখন আমরা তাকে একটা ওজিটিটি করতে দিলাম। ওজিটিতে তার ফাস্টিং ব্লাড সুগার 5.0, 1 আওয়ার প্লাজমা গ্লুকোজ হচ্ছে 8.5, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ হচ্ছে 8.5। এখন তার কি, তার ডায়াগনোসিসটা কি বলেন? শুনেন, প্রেগনেন্সিতে আইজিটি আইজিএফ কিছু না। না, প্রেগনেন্সিতে আইজিটি আইজিএফ কোনো কোনো কিছু না। উত্তর যারা দিচ্ছেন বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন সবাইকে। তাহলে এটা হবে জিডিএম। হ্যাঁ, জিডিএম। ঠিক আছে। আগে থেকে আনডায়াগনোজ ডায়াবেটিস মেলিটাস থাকলে আমার যদি ফার্স্ট উইকস এর আগে ধরা পড়ে, সেটা কি আমি জিডিএম বলবো? আনডায়াগনোজ ডায়াবেটিস, হ্যাঁ। ফার্স্ট 12 উইকের আগে ধরা পড়লে, ফার্স্ট 12 উইকের আগে আমি বুঝি নাই মানে ফার্স্ট 12 উইকস এর মধ্যে, হ্যাঁ জিডিএম বলতে হবে। না, এটা হচ্ছে জিডিএম হবে কেন, কারণ আমরা এই গাইডলাইন অনুযায়ী দেখেন, ফাস্টিং ব্লাড সুগার ডায়াবেটিস মেলিটাস আমরা কখন বলবো? মোর দেন ইকুয়াল টু 5.1 এর বেশি হলে। 1 আওয়ার আফটার হচ্ছে মোর দেন ইকুয়াল টু 10 এর বেশি হলে। 2 আওয়ার আফটার হচ্ছে মোর দেন ইকুয়াল টু 8.5 বা তার থেকে বেশি হলে। তাহলে এখানে একদম মার্জিনালি 2 আওয়ার্স আফটারে কিন্তু তার ডায়াবেটিস বলা যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, এটা যখনই ধরা পড়ুক তাকে কিন্তু আমার ডায়াবেটিস মেলাইটাস বলতে হবে। স্পেশালি ফার্স্ট এন্টিনেটাল ভিজিটে যখনই ধরা পড়বে মোর দেন ইকুয়াল টু 8.5, যদি আমি 2 আওয়ার্স প্লাজমা গ্লুকোজ পাই তাহলে সেটা ডায়াবেটিস। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আপনাদেরকে করি।
পেশেন্ট ধরেন 4 উইকস প্রেগনেন্সি, হ্যাঁ, তার ফাস্টিং ব্লাড সুগার 4.9, 1 আওয়ার 10.1, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ হচ্ছে, সরি, 8.3। তাহলে এটার ডায়াগনোসিসটা কি হবে? এটা সর্বশেষ প্রশ্ন, দেখি আপনারা কারা দিতে পারেন উত্তরটা। সামিয়া রাজি বলেছে যে কোনো একটা ভ্যালু মোর দেন ইকুয়াল ইকুয়াল অর নর্মাল হলে জিডিএম বলবো। নর্মাল হলে কেন বলবেন? যদি ডায়াবেটিসের রেঞ্জের থেকে বেশি হয়, আমি যে রেঞ্জটা বললাম এইটার থেকে যদি বেশি হয় তাহলে অবশ্যই বলবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমি যে নন ভ্যালুগুলো দেখালাম আমার পিডিএফটা আমি যখন দিয়ে দিব তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন, ওটাতেও একটু দেখতে পারবেন। আর আমি তো বলেই দিয়েছি রেঞ্জটা, হ্যাঁ। নর্মাল আর ডায়াবেটিস এই দুইটাই হচ্ছে এইখানে ভ্যারাইটি, হ্যাঁ। এখানে আইজিটি বা আইএফজি এটা আমরা প্রেগনেন্সি সাধারণত প্রি ডায়াবেটিস কথাটা বলি না, হ্যাঁ। হয় জিডিএম অথবা জিডিএম নাই। খালেদুর রহমান, ডক্টর আয়েশা, নিঝুম শারমিলি, মমতা সুলতানা, প্রাপ্তি সরকার, লায়লা আমির, মোহাম্মদ তরিকুল প্রধান, বকুল, মোহাম্মদ ইয়াসিন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা উত্তর দিয়েছেন সবাই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। খালেদুর রহমান, প্রেগনেন্সি এর আগে আইজিটি ছিল কিন্তু কখনো চেকই করেনি ওজিটিজি বা আরবিএস, তাহলে এক্ষেত্রে প্রথমবার ধরা পড়লেই জিডিএম? হ্যাঁ, জিডিএম। যখনই ধরা পড়ুক সেটাকে আমরা আপাতত জিডিএমই বলবো, হ্যাঁ। আর ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বলতে পারি যদি রেঞ্জটা অনেক বেশি হয়। ফাস্টিং ব্লাড ব্লাড সুগার যদি তার 7.8 হয় তাহলে হয়তো তার আগেই ডায়াবেটিস ছিল, হ্যাঁ। তবে ইনিশিয়ালি আমরা জিডিএম হিসেবে ট্রিটমেন্ট করব এবং প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে আমরা তাকে আবার রিচেক করব, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি উত্তরটা বলে দিই তাহলে। এখানে আমি আবারও বলছি, ফাস্টিং ব্লাড সুগারের ডায়াবেটিস ভ্যালু হচ্ছে 5.1 বা তার থেকে বেশি, 2 আওয়ার্স আফটার 10 বা তার থেকে বেশি, সরি 1 আওয়ার আফটার, আর 2 আওয়ার আফটার হচ্ছে 8.5 বা তার থেকে বেশি। তাহলে এখানে 1 আওয়ার আফটার এটা একটু বেশি, হ্যাঁ, 10.1, তাহলে এটা ডায়াবেটিস। এই জন্য আপনারা এইখানে এই বক্সটাই মেনলি ফলো করবেন, হ্যাঁ। এটা গাইডলাইনের বক্স, ঠিক আছে? তাহলে প্যাচটা কম লাগবে। আর এখানে মোর দেন ইকুয়াল টু 5.1, মোর দেন ইকুয়াল টু 10, মোর দেন ইকুয়াল টু 8.5, এইভাবে মনে রাখবেন তাহলে ইজি হবে। এতগুলা নাম্বার মনে রাখতে গেলে প্যাচ লাগে। আমাদের আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা আর কোনো টপিকের উপর যদি ক্লাস চান তাহলে জানাতে পারেন, আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি।